আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে, রাজাকারের তকমা। আমি উপদেষ্টা মাহফুজগণকে বলবো, শেখ হাসিনা রাজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে। এই উপদেষ্টা মাহফুজগণ, আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রাজাকার ফাইজলামি শুরু করেন, আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পড়বেন। এটা তো আরেকটা শেখ হাসিনা মার্কা লোক। আপনারা কি হয়েছে আজকে? বাংলাদেশ জামাত ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম হাসতে হাসতে জীবন দিতে রাজি। এই উপদেষ্টা মাহফুজ বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল, বিশ্ব নন্দিত মুফাসসির কুরআন, কুরআনের পাখি, গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সেই দেলোয়ার হোসেন সাঈদীর দল বাংলাদেশ জামাত ইসলামকে আওয়ামী লীগ বছরের পর বছর নির্যাতন করে জামাতের একটা সুলো ছিঁড়তে পারে নাই। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে দেয়া আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। তোদেরকেও, তো যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। আমরা মনে করি তার শপথ ভঙ্গ হয়েছে। শপথ ভঙ্গ হওয়ার কারণে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানো দরকার। আসসালামু আলাইকুম। জামাত শিবিরকে রাজাকার বলে মাইনাস করতে গিয়ে নিজেই মাইনাস হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, মাহফুজ আলমকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। জামাত এবং শিবিরকে রাজাকার বলায়, যুদ্ধাপরাধী বলায় উপদেষ্টা মাহফুজ আলমকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন বাংলাদেশের একজন হকার। আপনাদের মাঝে সেই ভিডিওটি নিয়ে এসেছি। তার আগে আপনারা একটু মনে করুন, বাংলাদেশে 16 বছর ধরে আওয়ামী লীগ এবং ভারত জামাত শিবিরকে রাজাকার, আলবদর, আল শামস বিভিন্ন গালি দিয়ে, ব্লেম দিয়ে, ফাঁসি দিয়ে তাদেরকে একচুল ক্ষতি করতে পারেনি। উল্টে সে জামাত শিবিরের কারণেই হাসিনা পালিয়ে গিয়েছে দেশ থেকে। তো সেই জামাত শিবিরকে এখন হাসিনা পালিয়ে যাওয়ার পর মাহফুজ আলম এসে জামাত শিবিরকে রাজাকার, সেই একই ব্লেম, আওয়ামী লীগ যে ব্লেম দিয়েছে সেই একই ব্লেম দিচ্ছে। অথচ এখনও পর্যন্ত জুলাই বিপ্লবের শহীদদের বিচার করতে পারেনি এই উপদেষ্টারা। সেই উপদেষ্টারা এসেছে আবার সেই আওয়ামী লীগের তালে তাল মিলিয়ে জামাত শিবিরকে মাইনাস করতে। তাদের পরিণতি কি হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। মাহফুজ আলমের ছবি মানুষ ডাস্টবিনে ব্যবহার করছে। যেরকম হাসিনার ছবি দিয়েছিল ডাস্টবিনে, মাহফুজের ছবিও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ তারা ডাস্টবিনে দিয়ে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। তো জামাত শিবিরের বিরুদ্ধে লাগার পরিণতি কেমন হয় মাহফুজ আলম কিছুটা হলে টের পেয়েছে। যাই হোক, এবার এ বিষয় নিয়ে কঠিন প্রতিবাদ জানিয়েছেন। জামাত ইসলামী ছাত্র শিবিরকে রাজাকার বলাই তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন মাহফুজ আলমকে বাংলাদেশের একজন হকার। আমরা সেই হকারের জামাত ইসলাম সম্বন্ধে উপদেষ্টা মাহফুজ, আপনি জানেন না জামাত ইসলাম করতে কলিজা লাগে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই কলিজা। আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে, রাজাকারের তকমা। আমি উপদেষ্টা মাহফুজগণকে বলবো, শেখ হাসিনা রাজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে। এই উপদেষ্টা মাহফুজগণ, আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রাজাকার ফাইজলামি শুরু করেন, আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পড়বেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না, কিন্তু সময়ের পরিক্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে। জামাত ইসলাম কি চাঁদাবাজি করে? জামাত ইসলাম কি মানুষ খুন করেছে? মিয়া, কেন আজকে জামাত ইসলামকে নিয়ে আপনাদের এত সুলকানি? সময় মতো আপনাদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে। বাচ্চা উপদেষ্টা মাহফুজ বলবো, আপনি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে যে তির্যক মন্তব্য করছেন, অথচ কয়েকদিন আগে উপদেষ্টা সার্জিস আলম এবং হাসানুত আব্দুল্লাহরা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। এখন জামাত ইসলামকে কাজে লাগানো শেষ, এবার পাকিস্তানি বলে চালিয়ে দিবেন। এটা তো আরেকটা শেখ হাসিনা মার্কা লোক। আপনারা কি হয়েছে আজকে? বাংলাদেশ জামাত ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম হাসতে হাসতে জীবন দিতে রাজি, কুরবান দিতে রাজি। কিন্তু তাদের স্লোগান কি জানেন? বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক, এটা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, দাঁড়িপাল্লা বিশ্বের সেরা প্রতীক। জামাত ইসলাম কসুরি পানারা যে ফু দিলে উড়ে যাবে। আরে জামাত ইসলাম যারা করে তারা স্বচ্ছতার লোক, তারা ম্যাক্সিমাম 5 ওয়াক্ত সালাত আদায় করে। জামাত ইসলাম যারা করে তারা চাঁদা দিয়ে দল করে, দলের থেকে টাকা নিয়ে রাজনীতি করে না। জামাতের সংখ্যা কম থাকতে পারে, তবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খল সংগঠন। একতা, শৃঙ্খলা এবং ন্যায়পরায়ণতা সবই ছিল জামাতে। আর জামাতের আমির কে ছিল জানেন? এই উপদেষ্টা মাহফুজ বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল, বিশ্ব নন্দিত মুফাসসির কুরআন, কুরআনের পাখি, গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সেই দেলোয়ার হোসেন সাঈদীর দল বাংলাদেশ জামাত ইসলামকে আওয়ামী লীগ বছরের পর বছর নির্যাতন করে জামাতের একটা সুলো ছিঁড়তে পারে নাই। এই যে উপদেষ্টা মাহফুজগণ, আপনারা যত বেশি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করবেন, জামাত ইসলামের জনপ্রিয়তা
আগামী দিনে বিদ্যুৎ গতিতে বাড়তে থাকবে। বাংলাদেশ জামাতে ইসলামকে মানুষ কেন ভালোবাসে সেটা জানেন? বাংলাদেশ জামাতে ইসলামের অনেক আলেম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলাম যারা করে তারা ফজরের নামাজ থেকে শুরু করে এশার পর্যন্ত সালাত আদায় করে। থাকতে পারে জামাতের মধ্যে ভুল ত্রুটি, আমি দালালি করছি না, তবে আমি মনে করি রাজাকার শব্দ দিয়ে নতুন করে এই দেশে আর কোনো বৈষম্য তৈরি করবেন না। বাংলাদেশ জামাতে ইসলামের অনেক নেতা আছে যারা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র। আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের আলেম দেলওয়ার হোসেন সাঈদীকে কটাক্ষ করে কথা বলতে চান? আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে কিন্তু মাহফুজ আলম বলেছেন যে আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমি সেটাকে শুধরে নিয়ে সামনে ভালোভাবে আমি কার্যক্রম করব। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সচেতন মহল এবং রাজনীতি বিশ্লেষকরা তারা বলছে মাহফুজ আলম বিকৃত মস্তিষ্কের মানুষ, তাছাড়া একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এ ধরনের কথা বলতে পারে না। ইতিমধ্যে বিভিন্ন লেবার পার্টি সহ বাংলাদেশের বিভিন্ন দলের নেতারা এ বিষয়ে উপদেষ্টা মাহফুজ আলম যে বক্তব্য রেখেছেন, পাকিস্তানপন্থী বলে জুলাই বিপ্লবের পক্ষের লোকদেরকে তিনি অপমান করেছেন এবং শপথ ভঙ্গ করেছেন। যদি বলা হয় যে শপথ ভঙ্গ করে নাই, তাহলেও উনি এই উপদেষ্টা থাকতে পারেন না, এই কারণে যে উপদেষ্টারা হলো মন্ত্রীর মর্যাদা। তো মন্ত্রী হওয়ার যোগ্যতা হলো যিনি এমপি হতে পারেন, আর এমপি হতে হলে শর্ত হলো যে তার মস্তিষ্ক বিকৃতি হওয়া যাবে না। তো মাহফুজ আলম যে কথাগুলো বলেছেন, আমার তো মনে হয় তিনি অসুস্থ, কারণ তিনি তো শিক্ষিত মানুষ, একজন সজ্জন মানুষ, তার এই কথাগুলো কেন বলতেছেন? আমার মনে হয় তিনি অসুস্থ এবং তাকে একজন মেডিসিনের ডাক্তার দেখিয়ে তার ট্রিটমেন্ট দরকার বা তাকে রেফার করা দরকার যে কি চিকিৎসা করবে। কারণ হলো যে জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত ছিলেন এবং কয়েকদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনে যারা ছিলেন তাদেরকে তিনি তার ভেরিফাইড আইডিতে বললেন যে পাকিস্তানপন্থী। তো পাকিস্তানপন্থী বলতে তিনি কি বুঝিয়েছেন আমরা বুঝতে পারি না। আমরা কি দিল্লিপন্থী হব নাকি? কারণ হলো কিছুদিন আগে যে পাক ভারত যুদ্ধ হয়েছে, বাংলাদেশের 90% মানুষ পাকিস্তানকে সাপোর্ট করেছে। এরপর পাকিস্তান এবং ইন্ডিয়া যখন খেলা হয় তখন মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে। তো উনি ওনার এত জ্বালা কিসের? আমার মনে হচ্ছে যে উপদেষ্টা পরিষদের ভিতরে যে ফেসিবাদের দোসর বা রয়্যাল এজেন্ট আছে, একটা কথা যে সমাজে প্রচলিত, এই কথাটা প্রমাণ হয়েছে। কারণ হলো ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেকের ভূমিকা ছিল এবং একটি রাজনৈতিক দলের অনন্য সাধারণ ভূমিকার পরেই তিনি এই পোস্টটি দিয়েছেন। তা আমরা মনে করি তার শপথ ভঙ্গ হয়েছে। শপথ ভঙ্গ হওয়ার কারণে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানো দরকার। ডক্টর ইউনূস সাহেবকে প্রতি আহ্বান থাকবে যে বাংলাদেশের চরম ক্রাইসিস মুহূর্তে আপনি দায়িত্ব নিয়ে রাষ্ট্রটাকে রক্ষা করেছেন। আপনাকে বুঝতে হবে যে আপনার পক্ষের শক্তিকার, আপনার পক্ষের শক্তি ওরাই যারা যমুনাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি জানাতে ঘেরাও করেছিল। আপনি যদি নিজের পক্ষের শক্তিকে চিনতেন তাহলে সকালে এসে ওদেরকে যদি নাস্তার ব্যবস্থা করতেন তাহলে আরও বেশি ভালো হতো এবং বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন হতো। ডক্টর ইউনূস সাহেবের প্রতি অনুরোধ থাকবে যে আপনার পক্ষের শক্তিকে চিনুন। আপনি যদি কখনো সমস্যা আক্রান্ত হন অথবা রাষ্ট্র যদি কখনো বিপদগ্রস্ত হয়, তাহলে যারা শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছে ওই শক্তিটাই আপনার পক্ষে দাঁড়াবে। অতএব মাহফুজ আলম সহ যারা ফেসিবাদের দোসর এই উপদেষ্টা পরিষদে আছেন এবং যারা রাষ্ট্রের মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং জুলাই বিপ্লবের পক্ষের শক্তিরকে কটাক্ষ করে আলবদরের সহযোগী বা পাকিস্তানপন্থী বলে বক্তব্য দিচ্ছেন, তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে না সরালে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিকে। তো মাহফুজ আলম নাকি আমৃত্যু পর্যন্ত জামাত শিবির পাকিস্তানি পন্থীদেরকে আঘাত করবে, এটা তিনি বলেছেন। তো যাই হোক, এটা বলার পর তার পরিণতি কি হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।